আমি ফেসবুকে ছেলের অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে গিয়ে দেখি সে একটি গোপন গ্রুপের সদস্য, মাদারসন রিলেশনশিপ। সেখানে ছেলে পোস্ট করেছে কিভাবে সে তার মাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, কিন্তু সাহস পায় না বলতে। আমি কাঁপা হাতে কম্পিউটার বন্ধ করে দিলাম। রাতে ছেলে ঘরে ঢুকে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করল, মা, তুমি আমার পোস্ট দেখেছ, তাই না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি পূর্ণ অবিশ্বাসে তার দিকে তাকিয়ে রইলাম। আমার ঘরের দরজা বন্ধ, আর আমার সামনে দাঁড়িয়ে আমার নিজের ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, সে বলছে আমাকে বিয়ে করতে চায়। সৌরভ, এটা কি? আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম। তুমি ফেসবুকে ওরকম গ্রুপে কেন? তাহলে তুমি সত্যিই দেখেছ? সৌরভ আমার পাশে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে, আমার জীবনসঙ্গিনী হিসেবে। আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। তুমি পাগল হয়ে গেছ, সৌরভ। এটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি আমার ছেলে। আমি জানি, মা। সৌরভ আমার দিকে এক পা এগিয়ে এলো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। সেই গ্রুপে অনেক লোক আছে যারা আমার মতো, যারা তাদের মাকে ভালোবাসে, স্ত্রী হিসেবে চায়। তাদের সবারই মাথা খারাপ। আমি চিৎকার করে উঠলাম। এটা অস্বাভাবিক, বিকৃত। মা, সৌরভ আমার হাত ধরতে চেষ্টা করল, কিন্তু আমি সরে গেলাম। আমার অনুভূতি বিকৃত নয়। আমি তোমাকে চাই, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে। কি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা চক্রবর্তী। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুমন্ত চক্রবর্তী, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর অনুশ্রী। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। অনুশ্রী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের একটি ঘটনা বলবো যা আমার জীবনে ঘটেছে গত কয়েক মাস আগে। এমন একটি ঘটনা যা আমার সমস্ত জীবনের দিক বদলে দিয়েছে। এই গল্প শুনে হয়তো তোমরা প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলবো সবই সত্য। সেদিন সকালটা ছিল স্বাভাবিক। সুমন্ত অফিসে গেছে, বাচ্চারা স্কুলে। আমি একটু ঘরের কাজ সেরে কম্পিউটারে বসেছি। আমার ছেলে অভিজিৎ প্রায় ফেসবুক লগইন করে ভুলে যায়। সেদিনও তাই হয়েছিল। আমি তার অ্যাকাউন্ট লগ আউট করতে গিয়ে দেখি সে একটি গোপন গ্রুপের সদস্য, মাদারসন রিলেশনশিপ। কৌতূহলী হয়ে দেখি সেখানে সে লিখেছে কিভাবে সে তার মাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শুধুই মাছেলের নয়। সে লিখেছে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু সাহস পায় না বলতে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার হাত কাঁপতে লাগল। এটা কি সম্ভব? আমার ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, লালনপালন করেছি, সে কিনা আমাকে? না, এটা হতেই পারে না। কম্পিউটার বন্ধ করে দিলাম দ্রুত। সারাদিন আমার মাথা ঘুরতে লাগল। ভাবতে লাগলাম কি করব, কিভাবে মোকাবিলা করব এই পরিস্থিতি। রাতে যখন বাচ্চারা ঘুমাতে গেল, আমি বসে রইলাম বিছানায়, ভয়ে জমাট বেঁধে। শেষ রাতে দরজায় আলতো করে নখ হলো। আমি জানতাম অভিজিৎ। মা, জেগে আছো? আমি কোনোরকমে বললাম, হ্যাঁ। ধোকগু। অভিজিৎ ঘরে ঢুকল, আমার বিছানার পাশে এসে বসল। তার চোখে একটা অদ্ভুত চাহনি। মা, আমি জানি তুমি আমার ফেসবুক দেখেছ আজ। সে ধীরে ধীরে বলল। আমার বুক ধুকপুক করতে লাগল। হ্যাঁ, দেখেছি। আমি কাঁপা গলায় বললাম। তাহলে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সে আমার দিকে এগিয়ে এলো। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। অভিজিৎ, এটা ঠিক নয়। আমি তোমার মা। মা, অভিজিৎ আমার কাঁধে হাত রাখল। তুমি আমার পোস্ট দেখেছ, তাই না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি পূর্ণ অবিশ্বাসে তার দিকে তাকিয়ে রইলাম। আমার ঘরের দরজা বন্ধ, আর আমার সামনে দাঁড়িয়ে আমার নিজের ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, সে বলছে আমাকে বিয়ে করতে চায়। অভিজিৎ, এটা কি? আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম। তুমি ফেসবুকে ওরকম গ্রুপে কেন? তাহলে তুমি সত্যিই দেখেছ? অভিজিৎ আমার পাশে বসল। মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে, আমার জীবনসঙ্গিনী হিসেবে।
আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। তুমি পাগল হয়ে গেছ অভিজিৎ। এটা সম্পূর্ণ অস্বাভাবিক। তুমি আমার ছেলে। আমি জানি মা। অভিজিৎ আমার দিকে এক পা এগিয়ে এলো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। সেই গ্রুপে অনেক লোক আছে যারা আমার মতো, যারা তাদের মাকে ভালোবাসে, স্ত্রী হিসেবে চায় গু। তাদের সবারই মাথা খারাপ। আমি চিৎকার করে উঠলাম। এটা অস্বাভাবিক, বিকৃত। মা। অভিজিৎ আমার হাত ধরতে চেষ্টা করল, কিন্তু আমি সরে গেলাম। আমার অনুভূতি বিকৃত নয়। আমি তোমাকে চাই, শুধু মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গিনী হিসেবে গু। আমি উঠে দাঁড়ালাম, চোখ দিয়ে জল ঝরছে। অভিজিৎ, এটা সম্ভব নয়। এটা স্বাভাবিক নয়। আমি তোমার মা, তোমার রক্তের সম্পর্ক। তোমার এই চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। তোমার চিকিৎসার প্রয়োজন। আমি সকালে তোমার বাবাকে সব বলবো। অভিজিৎ হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল। কি হলো মা, ভয় পেয়ে গেলে? ভয় পেজো না, আমি এখনই তোমার উত্তর চাই না গি। আমি গোমাতে গোমাতে বললাম, তুমি জানো না তুমি কি বলছো গু। আমি ঠিকই জানি গু। অভিজিৎ এবার আমার দিকে এগিয়ে এসে আমার কপালে ঠোঁট ছোঁয়াল। আমি হিম হয়ে গেলাম। সে বের হয়ে গেল ঘর থেকে। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। ভাবতে লাগলাম কোথায় আমি ভুল করেছি। কিভাবে আমার ছেলে এমন হয়ে গেল? সকালে সুমন্তকে কি বলবো? সে বিশ্বাস করবে? বিশ্বাস করলেও কি করবে? অভিজিৎকে কি ডাক্তারের কাছে নিয়ে যাবে? বাবা হিসেবে সে কি সহ্য করতে পারবে এই সত্য? পরের দিন সকালে আমি সবার আগে উঠে গেলাম। অভিজিৎ তৎক্ষণে স্কুলে চলে গেছে। অনুশ্রীকেও স্কুলে পাঠিয়ে দিলাম। সুমন্ত অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সুমন্ত, আমাকে একটু সময় দেবে? আমি তাকে ডাকলাম। কি ব্যাপার অমিতা? তুমি ঠিক আছো তো? অনেক ক্লান্ত লাগছে তোমাকে, কি সে বলল। আমি কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। সুমন্ত, অভিজিৎ সম্পর্কে একটা কথা বলতে হবে গু। কি হয়েছে? কোনো সমস্যা? সুমন্ত চিন্তিত হয়ে বলল। আমি তাকে রাতের ঘটনা সব বললাম, কিভাবে অভিজিৎ ফেসবুকে সেই গ্রুপে যোগ দিয়েছে, কিভাবে সে আমাকে তার স্ত্রী হিসেবে চায়। সুমন্ত শুনতে শুনতে মুখ দিয়ে শব্দ করতে লাগল, হা 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 গু। অমিতা, তুমি ঠিক আছো? সে শেষে জিজ্ঞাসা করল। কেন? আমি যা বললাম তুমি শুনলে তো? হ্যাঁ শুনেছি। কি? সুমন্ত দীর্ঘশ্বাস ফেলল। অমিতা, তোমাকে একটা কথা বলতে হবে ই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি? অভিজিৎ আমাকে সব বলেছে। কি? সুমন্ত বলল। কি বলেছে? আমি বিস্মিত হলাম। ওই ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট করা, এসব নিয়ে কি? সুমন্ত বলল। কখন? কেন? আমি অবাক হলাম। আসলে এটা একটা বড় পরিকল্পনার অংশ। সুমন্ত হঠাৎ হেসে উঠল। আমি কিছু বুঝতে পারলাম না। অমিতা, তুমি জানো না, কিন্তু আমরা তোমাকে বিরাট একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। সুমন্ত উত্তেজিত হয়ে বলল। আমি আরও বিস্মিত হলাম। সারপ্রাইজ? হ্যাঁ, এটা আমাদের পরিবারের একটা সারপ্রাইজ প্রজেক্ট। আমি, অভিজিৎ আর অনুশ্রী মিলে প্ল্যান করেছি। আমরা তোমাকে একটা অন্যরকম উপহার দিতে চাই। সুমন্ত বলল। আমি কিছু বুঝতে পারছিলাম না। তাহলে ওই ফেসবুক গ্রুপ, ওসব পোস্ট? ওসব মিথ্যা? সুমন্ত হেসে উঠল। অভিজিৎ আসলে ওসব ফেক অ্যাকাউন্ট খুলেছে। বিশ্বাস করো, ওসব আসল নয়। আমি আরও বিভ্রান্ত হলাম। কিন্তু কেন? কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ এখনই বলবো না। তুমি কিছুদিন অপেক্ষা করো। সুমন্ত হেসে বলল। অভিজিৎকে বলেছি এই খেলাটা বন্ধ করতে। ও আর এরকম করবে না গি। আমি বিশ্বাস করার চেষ্টা করলাম, কিন্তু কিছু একটা ঠিক লাগছিল না। সুমন্ত অফিসে চলে গেল। আমি একাই রয়ে গেলাম ঘরে, ভাবতে লাগলাম ব্যাপারটা সত্যিই কি সারপ্রাইজ, নাকি সুমন্ত অভিজিৎকে বাঁচাতে মিথ্যা কথা বলছে। সন্ধ্যায় অভিজিৎ স্কুল থেকে ফিরল। আমি তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। অনুশ্রীও ফিরল, সবাই স্বাভাবিক ব্যবহার করছে, শুধু আমি ছাড়া। রাতে আমার ঘুম আসছিল না। আমি উঠে কম্পিউটারে বসলাম। এবার আমি অভিজিতের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে চেষ্টা করলাম, কিন্তু পাসওয়ার্ড বদলে ফেলা হয়েছে। এটা আরও সন্দেহজনক মনে হল। পরের দিন সকালে আমি সুমন্তের মোবাইল ফোন দেখতে চাইলাম, কিন্তু সেও পাসওয়ার্ড দিয়ে লক করা। আমি দিনে দিনে উদ্বিগ্ন হয়ে উঠছিলাম। একদিকে আমার ছেলের অস্বাভাবিক আচরণ, অন্যদিকে সুমন্তের এই রহস্যময় সারপ্রাইজের কথা, সবকিছু যেন গোলমেলে হয়ে যাচ্ছিল। দুদিন পর আমি অভিজিতের ঘরে ঢুকলাম যখন সে স্কুলে।
কিছু সন্দেহজনক জিনিস খুঁজতে চাইলাম। তার ড্রয়ারে একটা ডায়েরি পেলাম। খুলে দেখলাম সেখানে লেখা, অপারেশন ওয়াটারফল, ডে 1, ডে 2, ডে 3 গু। আমি আরও পড়তে গিয়ে দেখি ডায়েরিতে একটা পুরো পরিকল্পনা লেখা আছে। কিন্তু এটা কোনো মাছেলের অস্বাভাবিক সম্পর্কের পরিকল্পনা নয়। এটা একটা ট্রেজার হান্ট। লেখা আছে কিভাবে তারা আমাকে একটা রহস্যময় জলছবি খুঁজে বের করার জন্য সাহায্য করবে, যা আমার দাদি রেখে গেছেন। আমি অবাক হয়ে ডায়েরি বন্ধ করলাম। আমার মাথা ঘুরছিল। আমার দাদির জলছবি? তিনি তো ৩০ বছর আগে মারা গেছেন। আমার কোনো জানা ছিল না যে তিনি কোনো জলছবি রেখে গেছেন। সেদিন রাতে অভিজিৎ আমার ঘরে এলো। এবার তার চোখে সেই অদ্ভুত চাহনি ছিল না। সে বলল, মা, তুমি আমার ডায়েরি দেখেছ? আমি চমকে উঠলাম। হ্যাঁ, দেখেছি। এসব কি অভিজিৎ? অপারেশন ওয়াটারফল, জলছবি, এসব কি? অভিজিৎ হাসল। তাহলে তুমি সব জেনে গেছ। আমাদের সারপ্রাইজ নষ্ট হয়ে গেল। সারপ্রাইজ? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, মা। আমরা তোমাকে দাদির জলছবির রহস্য সমাধান করতে সাহায্য করতে চাই। আসলে এই যে আমার অস্বাভাবিক আচরণ, ফেসবুক গ্রুপ, এসব ছিল তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আমরা চেয়েছিলাম তুমি আমার ঘরে আসো, আমার জিনিসপত্র দেখো, আর সেই ডায়েরি খুঁজে পাও। কিন্তু কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কারণ দাদি তার জলছবিটি লুকিয়ে রেখেছিলেন, আর সেটা খুঁজে পাওয়ার জন্য তিনি একটা রহস্যময় গল্প রেখে গেছেন। সেই গল্পটি কেবল তুমি বুঝতে পারবে, কারণ তুমি তার সবচেয়ে প্রিয় নাতনি ছিলে। কিন্তু তুমি সবসময় এত ব্যস্ত থাকো যে ভুলেই গেছ দাদির কথা, অভিজিৎ উত্তেজিত হয়ে বলল। আমি হতবাক হয়ে গেলাম। আমার দাদি কোনো জলছবি রেখে গেছেন? হ্যাঁ, মা। এবং সেই জলছবিতে একটা অমূল্য রত্ন আছে। দাদি তার মৃত্যুর আগে একটা চিঠি লিখে রেখে গেছিলেন, যে চিঠি ছিল একটা বাক্সে, যেটা আবার ছিল অন্য একটা বাক্সে। আমি সহসা সব বুঝতে পারলাম। আমার দাদি আমাদের রাশিয়ান ডল বা মাতৃউষ্কা ডলের মতো বাক্সের ভিতর বাক্স রাখতে ভালোবাসতেন। হ্যাঁ, মা, অভিজিৎ হেসে উঠল। বাবা, আমি আর অনুশ্রী মিলে সেই চিঠি পেয়েছি। আমরা তোমাকে একটা অভিযানে নিয়ে যেতে চাই, যেখানে আমরা সবাই মিলে দাদির জলছবি খুঁজে বের করব। আমি বুঝতে পারছিলাম না হাসব নাকি কাঁদব। একদিকে আমার ছেলের অস্বাভাবিক আচরণে আমি ভীষণ উদ্বিগ্ন হয়েছিলাম, অন্যদিকে জানতে পেরে স্বস্তিও পাচ্ছিলাম। কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য তারা এত বাড়াবাড়ি করল কেন? অভিজিৎ, তোমরা আমাকে এতটা ভয় দেখানোর দরকার ছিল? এতদিন ধরে ভাবছিলাম তুমি মানসিক সমস্যায় ভুগছ, আমি অভিযোগের সুরে বললাম। মা, আমরা জানতাম না আমাদের প্ল্যান এতটা ভয়ঙ্কর হয়ে যাবে, অভিজিৎ লজ্জিত মুখে বলল। আমরা শুধু চেয়েছিলাম তুমি আমার ঘরে আসো আর ডায়েরিটা খুঁজে পাও, যাতে আমরা সবাই মিলে এই অ্যাডভেঞ্চারে যেতে পারি। আমি সত্যিই দুঃখিত। সুমন্ত ঘরে ঢুকল। অমিতা, তাহলে তুমি সব জেনে গেছ? হ্যাঁ, জেনেছি। কিন্তু তোমরা এরকম বিকৃত একটা প্ল্যান করলে কেন? আমি তার দিকে তাকালাম। আমরা সত্যিই দুঃখিত, সুমন্ত বলল। কিন্তু আমরা তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এবার কি তুমি আমাদের সাথে এই অ্যাডভেঞ্চারে যাবে? আমি তাদের দিকে তাকালাম। সবাই উৎসাহিত চোখে তাকিয়েছিল। ঠিক আছে, কিন্তু আর কখনো এমন করা যাবে না। সবাই খুশিতে চেঁচিয়ে উঠল। পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম। সুমন্ত গাড়িতে ব্যাগগুলো রাখল। অভিজিৎ একটা ম্যাপ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। অনুশ্রী উত্তেজনা লাফাচ্ছিল। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞাসা করলাম। দাদির গ্রামের বাড়ি, কি সুমন্ত জবাব দিল। কিন্তু সেখানে তো কেউ থাকে না। সেটা তো প্রায় ধ্বংস হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম। সেখানেই আমাদের যাত্রা শুরু হবে। অভিজিৎ রহস্যময় ভঙ্গিতে বলল। আমরা শহর ছেড়ে গ্রামের দিকে যাত্রা করলাম। ৮ ঘণ্টার ড্রাইভের পর আমরা পৌঁছালাম আমার দাদির গ্রামে। সন্ধ্যা নেমে আসছিল। আমরা গ্রামের ছোট্ট গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করলাম। পরের দিন সকালে আমরা দাদির পুরানো বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটি এখন প্রায় ভাঙ্গা অবস্থায়, ঝোপঝাড়ে ঢাকা। আমার চোখে পানি এসে গেল। কতদিন পর আসছি এখানে। দাদি কত গল্প শোনাতেন, কত রহস্যময় কথা বলতেন। এটা কি? অনুশ্রী হঠাৎ চিৎকার করে উঠল। সে বাড়ির পেছনে কি যেন দেখেছে। আমরা সবাই দৌড়ে গেলাম। দেখি বাড়ির পেছনের দিকের ভাঙ্গা দেওয়ালে একটা অদ্ভুত চিহ্ন। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। অভিজিৎ ডায়েরি বের করল। এটা দাদির রহস্যের প্রথম ক্লু।
এই চিহ্নের সাথে দাদির চিঠিতে যে চিহ্ন আঁকা আছে তা হুবহু মিলে যাচ্ছে। আমরা সবাই অবাক হয়ে তাকালাম। সুমন্ত ওই চিহ্নটির ছবি তুলল। অভিজিৎ চিঠি আর ডায়েরি মিলিয়ে কি যেন খুঁজতে লাগল। পেয়েছি, সে চিৎকার করে উঠল। এই চিহ্নের মানে হল আমাদের পাশের জলাশয়ে যেতে হবে। আমরা পাশের জলাশয়ের দিকে রওনা দিলাম। এটা প্রায় ছোট পুকুরের মতো, ঘন জঙ্গলে ঘেরা। আমরা পুকুরের চারপাশে খুঁজতে লাগলাম। দেখো, দেখো, অনুশ্রী আবার চিৎকার করে উঠল। সে পুকুরের পাশে একটা ছোট্ট পাথরের সিডি খুঁজে পেয়েছিল, যা জলের নিচে নেমে গেছে। এটা কি জলের নিচে কোথাও নিয়ে যায়? সুমন্ত জিজ্ঞাসা করল। আমার দাদি বলতেন এই পুকুরের নিচে একটা গুহা আছে। আমি বিস্মিত হয়ে বললাম। আমি ভেবেছিলাম সেটা শুধুই গল্প। আমাদের দেখতে হবে। অভিজিৎ উত্তেজিত হয়ে বলল। সুমন্ত সবার জন্য ওয়াটারপ্রুফ টর্চ বের করল। সাঁতার না জানা অনুশ্রীকে সে পিঠে করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিল। আমরা সাঁতার কেটে সেই সিডি ধরে জলের নিচে নামতে লাগলাম। আমার বুক ধুকপুক করতে লাগল। আমি দাদির কথা ভাবছিলাম। তিনি কি সত্যি এমন একটা রহস্য রেখে গেছেন? সিডি শেষ হলো একটা ছোট্ট টানেলে, যেটা জলের ভিতর দিয়ে এগিয়ে গেছে। আমরা সেই টানেল ধরে এগোতে লাগলাম। প্রায় 150 মিটার পর টানেল শেষ হলো একটা ছোট্ট গুহায়। আমরা জল থেকে উঠে গুহায় দাঁড়ালাম। গুহার দেওয়ালে কি যেন লেখা ছিল। টর্চ দিয়ে দেখলাম, সেখানে লেখা, যে খুঁজে সে পায়। এটা তো দাদির কথা। আমি অবাক হয়ে বললাম। দাদি সবসময় এই কথাটি বলতেন। গুহার মাঝখানে একটা ছোট্ট সিন্দুক ছিল। সেটা খুললে দেখা গেল একটা আরও ছোট বাক্স। সেটা খুললে আরও একটা ছোট বাক্স। দাদির মাতৃউষ্কা ডল সিস্টেম। আমি হেসে উঠলাম। শেষ বাক্সটি খুলতেই দেখা গেল একটা সুন্দর জলছবি। সেটা একটা সূর্যাস্তের দৃশ্য ছিল, যেখানে দূরে একটা ছোট্ট গ্রাম। আর ছবির পিছনে একটা কাগজে লেখা ছিল, আমার প্রিয় নাতনি, এই জলছবিটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এর মধ্যে আমার অতীত, আমার ভালোবাসা লুকিয়ে আছে। ছবিটি ভালো করে দেখো, তার মধ্যে একটি রত্ন আছে। কিন্তু মনে রেখো, আসল রত্ন হল তোমার পরিবার, যারা তোমাকে এত ভালোবাসে যে তারা তোমাকে এই অভিযানে নিয়ে এসেছে। আমার চোখে পানি এসে গেল। আমি পরিবারের দিকে তাকালাম, তারাও কাঁদছিল। আমরা সবাই একসাথে জড়িয়ে ধরলাম একে অপরকে। জলছবিটি যত্ন করে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে আলোতে ধরে দেখলাম ছবিটি। তখনই দেখা গেল ছবির একটা অংশে, সূর্যাস্তের ঠিক মাঝখানে, একটা ছোট্ট হিরে বসানো আছে। এটাই দাদির রত্ন। আমি অবাক হয়ে বললাম। না মা। অভিজিৎ আমার হাত ধরল। দাদি ঠিকই বলেছেন। আসল রত্ন হল আমরা, তোমার পরিবার। আমরা তোমাকে খুব ভালোবাসি, আর তাই এই অভিযানে নিয়ে এসেছি। আমি সবাইকে জড়িয়ে ধরলাম। এ যাত্রা শুধু একটা জলছবি খুঁজে পাওয়ার জন্য নয়, এটা ছিল আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় করার জন্য। আমার দাদি যেন এই মুহূর্তটাই আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছিলেন। বাড়ি ফেরার পথে গাড়িতে বসে আমি ভাবছিলাম কত ভাগ্যবতী আমি। একটা অস্বাভাবিক শুরু থেকে এমন সুন্দর একটা উপসংহারে পৌঁছাতে পেরেছি। আমার দাদির রহস্যময় জলছবি আমাদের পরিবারকে একসাথে নিয়ে এসেছে একটা অবিস্মরণীয় অভিযানে। কিন্তু আমি অভিজিৎকে বলে দিলাম, আর কখনো এরকম সারপ্রাইজ দিতে চাইলে এত বিকৃত না করে সরাসরি বললেই ভালো। সবাই হেসে উঠল। জলছবিটি এখন আমাদের বৈঠকখানায় টাঙানো আছে, তার মাঝে লুকানো হিরে আর দাদির সেই চিঠিসহ। যখনই আমি সেটা দেখি, মনে পড়ে যায় আমাদের সেই অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারের কথা, আর বুঝতে পারি পরিবারের ভালোবাসাই আসল রত্ন। এই গল্পটি শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল পরিবার আর তাদের ভালোবাসা। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য।